নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক 20 জন বিদ্রোহীর কতজন কালীঘাটে এসে পায়ে পড়বেন। হ্যাঁ, আজকে এটাই শীর্ষক। ইতিমধ্যেই সবাই জেনেছেন যে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের ভবিষ্যৎ নিয়ে বেশ টানাপোড়েন চলছে। আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা এবং তারপরে বলবো বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি পারেন, যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, তাহলে আমাদের একটা সদস্য পদ আছে, সেটা নিলে আমাদের খানিক সুবিধে হয়। এরপরের কথা হলো, আজকে কিন্তু জিরো ওভার আছে। হ্যাঁ, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এবং বলেছেন যে সবার চাকরি এখানে হবে। আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের জিরো ওভারের আমরা এখন একজনের সঙ্গে বা দুজনের সঙ্গে কথা বলছি। আজকে এই বিষয়ে যার সঙ্গে কথা বলবো তিনি হলেন অধ্যাপক রাজেশ ভট্টাচার্য। আসুন আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক 20 জন বিদ্রোহীর কতজন কালীঘাটে এসে পায়ে পড়বেন। আইন এবং সংবিধান বিশেষজ্ঞদের মতে তৃণমূলের যে 20 জন সাংসদ দল ছেড়ে বিদ্রোহী হয়েছেন, তাদের কপালে দুঃখ আছে, শনি নাচছে। অনেকেই এখন একে ওকে তাকে দিয়ে কালীঘাটে ফিলার পাঠাচ্ছেন, একটা বয়ানের কথা ভাবছেন, কারণ আবার পাল্টি খেলে কিছু তো বলতে হবে। কেন সেটা বোঝার জন্য, মানে এটা হচ্ছে কেন সেটা বোঝার জন্য আগে বুঝতে হবে তারা দলটা ছেড়ে একটা অন্য পাঁচশিকে আদুলির দলে গেলেন কেন। 2026-এ যদি তৃণমূল 210-215টা আসন নিয়ে আবার ক্ষমতায় আসতো, তাহলে কি এরকমটা হতো? প্রশ্নই ওঠে না। আবার কোনো সভায় ঘাটাল প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত হতেন দেব, আবার কোনো আলোচনায় নিজেকে দিদির পায়রা বলতেন শতাব্দী রায়, আবার কোনো মিটিংয়ে কাকলি ঘোষ দস্তিদার মমতার আমরণ সঙ্গী হওয়ার কথা জোর দিয়ে বলতেন। কিন্তু ওই যে ক্ষমতা, তার ধারাবাহিক স্বাদ পাবার জন্য মানুষ যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তাই রচনা লিখতে গিয়েও বলেই ফেললেন, তৃণমূল জিতলে তো তৃণমূলেই থাকতাম। কাজেই হেরে যাওয়ার পরে প্রত্যেকের মাথাতে অনিবার্য ইডি, সিবিআই হানা ইত্যাদি ঘটছিল। আর ঠিক সেই সময়ে বিজেপির হাতে ছিল একটা বিরাট প্রজেক্ট, তাদের হাতে ছিল একটা বিরাট কাজ। একবার তারা ডিলিমিটেশন বিল নিয়ে আসার পরেও তাদের পিছু হটতে হয়েছিল, আর 2029-এর আগে তারা তাদের হাতের কাজ সেরে ফেলার জন্যই যে কোনো উপায়ে ডিলিমিটেশন বিল আর এক দেশ এক ভোট বিল পাশ করানোর জন্য একটা গ্র্যান্ড প্ল্যান নিয়ে মাঠে নেমেছিলেন, আর তার জন্য কাজ করছিলেন। কিন্তু সেসবের বেশ কিছু ধারা তো সংবিধান সংশোধন বিল, কাজেই কেবল এক সংখ্যাগরিষ্ঠতা নয়, এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দরকার ছিল। লোকসভাতে অন্তত 360 জন সদস্য দরকার। ওদিকে শরিক ইত্যাদিদের নিয়েও 315-320 ওপাশে যাওয়া সম্ভব ছিল না, যাওয়া যাচ্ছিল না। কাজেই নতুন করে অপারেশন লোটাস শুরু হলো। প্রথমে আপ, তারপরে উদ্ধব শিবসেনা, ভাঙা হয়ে গেল, তখনও দিল্লি দূরস্থ। এবারে টার্গেট তৃণমূল, কারণ এর মধ্যেই রাজ্যের তৃণমূল হেরেছে। কাজেই শুভেন্দু অধিকারীকে খানিকটা দায়িত্ব নিতে হয়েছে বইকি। এদিকে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের আর তাদের সঙ্গে জুড়ে যাওয়া হঠাৎ বিজেপিদের অপারেশন ডিম শুরু হয়ে গেছে। ওপর থেকে একেবারে নিচের তলার কর্মীদের অসম্ভব তৃণমূল বিরোধিতাকে জিইয়ে রাখার জন্য একটা সুপরিকল্পিত প্ল্যানও তাদের ছিল, সেটাও শুরু হয়ে গেছে। কাজেই তার মধ্যে তৃণমূলকে ভাঙিয়ে সরাসরি দলে নিয়ে যাওয়াটা প্রায় হারিকেনির আত্মহত্যার মতন ব্যাপার। রাজ্যের ক্ষেত্রে পাওয়া গেল এক মনের মতো কুইসিলিংকে, একজনকে যিনি আদতে তৃণমূল নন, অত্যন্ত ভীতু এবং ক্ষমতালোভী একজন, কিন্তু তার আশ্রয়ে গেলে এক ধরনের রক্ষা কবচ পাবে এমনটাই বুঝিয়ে দেবার পরে সেদিনকার ছোকরা ঋতব্রতের কাছে নিত্য হাজিরা দিচ্ছেন ববি হাকিম, অরূপ বিশ্বাসেরা। বাকিদের কথা বলে আর করবো কি? এটা কি দলবদল? না, দলবদল নয়। এই জন্য নয় যে সেই ঋতব্রত এবং অন্যরা তাদের শিবির বা দল বদলাননি, বরং তারাই আসল তৃণমূল দল বলে দাবি করছেন। কাজেই বাংলার রাজনীতি সেই অর্থে এক অন্য জটিলতা নিয়ে আটকে আছে। কিন্তু রাজ্যের তৃণমূলের এই ভাঙন বা এই অবস্থা দিল্লির সাংসদদের প্রেরণা যোগালো, কিন্তু তারা কি নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করলেন? সেটা করার মতন ক্ষমতা তাদের ছিল না। লোকসভা আর রাজ্যসভাতে দুটো আলাদা আলাদা খেলা আমরা দেখলাম। আগেও বলেছি, রাজ্যসভাতে পদত্যাগ করানো হলো এই শর্তে যে তাদের আবার বিজেপির টিকিটে রাজ্যসভাতে পাঠাতে হবে। কাজেই
বিজেপির তৃণমূলীকরণ হবে না, করতে দেব না, চড়া গলায় এসব বিবেক বার্তা দেওয়ার পরে রাজ্য সভাপতি নিজেই জানালেন ব্যক্তির আগে দল, দলের আগে দেশ, আর দেশের স্বার্থে তিনি দেশের স্বার্থে দলের স্বার্থে দেশের স্বার্থে তিনি তিনজন পদত্যাগী তৃণমূলের রাজ্যসভার সদস্যকে প্রথমে দলের সদস্য করলেন, তারপর রাজ্যসভার নমিনেশন দেওয়া হলো। মানে দিন 15-20-র মধ্যে তারা রাজ্যসভার সদস্যই রইলেন, কেবল দলটা বদলে গেল। কিন্তু লোকসভার 20 জনকে রাজি করাতে পারলেও এমনটা করা সম্ভব ছিল না। মানে তাদেরকে পদত্যাগ করতে বলা, তারপর তাদেরকে বাই ইলেকশনে বিজেপির টিকিটে লড়তে বলা, তারপর তারা হলেন সংসদে বিজেপির এমপি, সেটা সম্ভব ছিল না। কারণ দুটো কারণ, একটা হচ্ছে পদত্যাগ করিয়ে আবার বাই ইলেকশন লড়িয়ে দলের এমপি হিসেবে জিতিয়ে আনার সময় বিজেপির কাছে ছিল না। দ্বিতীয়ত তারা দাঁড়ালেও একজনও জিতে আসবেন সেরকম গ্যারান্টি তো ছিল না। কাজেই অন্য পথ হলো দল ভাঙা। সেখানেও সমস্যা, 3 জন সংখ্যালঘু এমপিকে দলে নিলে তারাই হবেন বিজেপির একমাত্র সংখ্যালঘু সাংসদ, 3 জন সংখ্যালঘু সাংসদ। আর এতজনকে সরাসরি দলে নিলে এই বাংলার দুর্গ অক্ষুণ্ণ রাখা যাবে না। মানে বিবেকের কণ্ঠস্বর বারবার এটা বিজেপির সংস্কৃতি নয় বলেও ঠেকানো যাবে না। কাজেই একটা দল খুঁজে বার করা হলো। মারোয়ারি ব্যবসায়ীদের কাছে যেরকম অজস্র কোম্পানি থাকে, অজস্র, কোনটা কখন কাজে লাগে সেই জন্য, সেই রকম অজস্র ছোট ছোট রাজনৈতিক দল থাকে, একটা দপ্তর আর একটা নাম, ব্যাস। সেরকম একটা রাজনৈতিক দল খুঁজে বার করে সেখানে যোগ দিলেন 20 জন সাংসদ। তাদের একজনও পঞ্চায়েত সদস্য নেই, একজন মিউনিসিপ্যালিটি সদস্য নেই, কিন্তু 20 জন এমপি হয়ে গেলেন। হ্যাঁ, এইখানেই তাদের পচা শামুকে পাটা কাটলো। কিন্তু সেই দল কদিনের মধ্যেই এনডিএতে যোগ দিল। এনডিএর মিটিংয়ে কেবল নয়, প্রধানমন্ত্রী সকালের ব্রেকফাস্টে হাজির থাকলেন, 20 জনের 19 জন হ্যাঁ করলেন, হি করলেন। এদিকে দেশের কি হলো? সেই যে ডিলিমিটেশন বিল যা পাশ করানোটাই দেশের স্বার্থ, অ্যাটলিস্ট সেটাই তো বিজেপি বলেছে। সেখানে তাদের হিসেব ছিল তামিলনাড়ুর ডিএমকে হয় সরাসরি সমর্থন করবে কিংবা ওয়াকআউট করে রাস্তা খুলে দেবে। সেখানে পাকা মাথা কাজ করলো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি বিধানসভাতে প্রস্তাব আনলেন ডিলিমিটেশনের বিরুদ্ধে। সেই প্রস্তাবকে সমর্থন করতে বাধ্য হলেন স্টালিন। ডিএমকে দল না করলে তামিল মানুষদের কাছে তারা ছোট হয়ে যাবেন। কাজেই ডিএমকে যে লোকসভাতেও বিরোধিতা করবে সেটাও নিশ্চিত হয়ে গেল। এদিকে জেনজিরা ঘন্টা বাজানো শুরু করেছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ঢুকতে পারছেন না। অতএব যা খবর তাতে ওই দেশের স্বার্থ, মানে ওই ডিলিমিটেশন বিল বা এক দেশ এক ভোটের বিল আপাতত স্থগিত। মানে ব্যক্তির আগে দল, দলের আগে দেশ, এখন দেশের ব্যাপারটা তো স্থগিত। তাহলে ওই 20 জনকে নিয়ে কি করা যাবে? আব তেরা ক্যা হোগা কালিয়া। ওদিকে সময় বুঝে 3 মাসের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে নির্দেশ দিয়েছে যে ব্যাখ্যা করুন আপনারা কিভাবে অন্য দলে যোগ দিলেন, দিয়েছেন কিনা। ওদিকে অন্য দলে যোগ দেওয়ার পরে সংসদে তাদের বসার জায়গা বদলালেও নামের পাশে ওই টিকটিকির ল্যাজের মতো তৃণমূল কংগ্রেস শব্দ দুটো এখনো ঝুলছে, খসে পড়েনি। ভাষণ দিতে উঠছেন কিন্তু নামের শেষে লেখা থাকছে তৃণমূল কংগ্রেস। 3 মাস শেষ, লোকসভা স্পিকার তার আইনগত জায়গা সামলাতেই নোটিশ জারি করলেন, ভাই সকল জানান আপনারা ঠিক কোন দলে। এতবার ব্রেকফাস্ট হলো, লাঞ্চ হলো, ডিনার হলো, ইলিশ পায়েস খেলেন, এখন জিজ্ঞেস করছেন আপনি কোন দলে ভাই? ইলিশের দিব্যি বলছি, এরকম অনাচার আমি আগে দেখিনি। ওদিকে সংবিধানের 52তম সংশোধনী করে 10th শিডিউল আনা হয়েছিল, তার প্যারাগ্রাফ 2/1/A, সেখানে বলা আছে কোন রাজনৈতিক দলের সদস্য যদি ভলেন্টিয়ারলি গিভস অফ হিজ মেম্বারশিপ, মানে নিজের সদস্যপদ ছেড়ে দেয়, তাহলে তার সদস্যপদ ভোগে চলে যাবে, কাটা হয়ে যাবে। মানে দল ছাড়লাম, সাংসদ পদ গেল, এরকম না, অন্য দলে যোগ দিলাম মানেও কিন্তু সাংসদ পদ গেল। এই ধারাতে বলা হচ্ছে যদি তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন, সেই দলের রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের অ্যাসোসিয়েট করেন বা অন্য দলের পক্ষ নিয়ে কাজ করেন, এমন কন্ডাক্টও করেন যা থেকে অরিজিনাল পার্টির মেম্বারশিপ পরিত্যাগের ইনফারেন্স করা যায়, তাহলেও ফর্মাল রেজিগনেশন না থাকলেও প্যারাগ্রাফ 2/1/A প্রযোজ্য হতে পারে, মানে সাংসদ পদ খারিজ হতে পারে। কিন্তু এটাও জানুন যে সে সিদ্ধান্ত কিন্তু স্পিকার। আপনি বলবেন যে স্পিকার সিদ্ধান্ত দিলেন না, না সেটা হবে না, সেই সিদ্ধান্ত 3 মাসের মধ্যে দিতে হবে, সেটাও সুপ্রিম কোর্টের রুলিং। এবারে আপনি বলতে পারেন যে স্পিকার তাদের পক্ষেই তো সিদ্ধান্ত দেবেন, হ্যাঁ সেটাও দিতে পারেন, কিন্তু তখন খেলাটা চলে যাবে আদালতে, আর সেখানে বিজেপি স্পিকারের মুখ পুরুক। সেটাকে বিজেপি চাইবে, বিশেষত আপাতত এনাদের দলে নিয়ে হবেই বাকি। কাজেই ওনাদের মাথায় শনি নাচছে। এবং এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা কর্মীদের বলা হয়েছিল যে আরে ভাই ডিলিমিটেশন হলে লোকসভার আসন তো বাড়বে, সেখানে এনাদের দেওয়া হবে।
বাকি তো বিজেপি কর্মীদের জন্য থাকবে, মানে 42 হয়ে যাবে 56, তাহলে এনাদের টিকিট দিলেও ভাগে যথেষ্ট থাকবে, মানে হীরা কম পড়িবে না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কে দেবে এনাদের টিকিট? দিতে হলে তো এই 42টা আসনের থেকেই দিতে হবে, মানে বীরভূমের সিটটা তো আসনটা তো শতাব্দী রায়কে দিতে হবে, বা বোলপুরের আসনটা তো অসিত মালকে দিতে হবে। তাহলে কি হবে? এমনিতেই 42টা আসনের জন্য এখন বিজেপিতে দাবিদার 420 জনের বেশি। এখন দক্ষিণ কলকাতার যদি মালা রায়কে ছেড়ে দিতে হয়, তাহলে দক্ষিণ কলকাতার বিজেপি নেতারা কি আঙুল চুষবেন? কাজেই সেখানে তৃণমূলের আগের সাংসদদের টিকিট দেওয়ার পরে বিবেকের গলায় যাই বলুন না কেন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেউ শুনবেন, এবং মানুষ এই দলবন্ধুদের ভোট দেবেন? এনাদের একজনও আজ অব্দি নিজেদের সংসদীয় এলাকাতে যেতে পারেননি, বাইরে একটা বৈঠক ডাকতে পারেননি, একটা অফিসে বসতে পারেননি, তাহলে কি হবে? হ্যাঁ, ব্যাপারটা খুব গোলমেলে। আবার এরই মধ্যে শীতকালীন অধিবেশন, তৃণমূলের তরফে চিফ হুইপ যদি কোনো হুইপ নির্দেশিকা জারি করেন, শীতকালীন অধিবেশন তো বসবে, আর যদি সেই সাংসদদের একজনও সেই নির্দেশ অমান্য করেন, তাহলেও সদস্যপদ ঘাচাংফু। আগের দলবদল বিরোধী আইনে প্যারাগ্রাফ 3-এ দল ভাঙার একটা হিসেব ছিল, 1/3 ভেঙে বেরিয়ে গেলে তাকে দল ভাঙা বলা হবে না, কিন্তু 91তম সংবিধান সংশোধন বিল ওই প্যারাগ্রাফ 3 বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখনো মার্জার আছে, মানে অন্য এক দলের সঙ্গে বিলীন হয়ে যাওয়া, কিন্তু সেই মার্জার করবে দল, পরিষদীয় দল না। মানে দল আপনাকে নির্বাচনের টিকিট দিয়েছে, আপনি নির্বাচিত হয়েছেন, বিধানসভায় গেছেন, এবারে আপনারা মিলে ঠিক করলেন না দল বদলে যাবো, অন্য দলে চলে যাব, না, আইনটা মানছে না। মানে আগে নিজেদের দল হিসেবে ঘোষণা করতে হবে, স্বীকৃতি পেতে হবে, ঘোষণা করলেই হবে না। তারপর তো, তার আগেই তো ওনারা ঘটা করে একটা দলে যোগ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এইখানে পচা শামুকে পা কেটেছে। কাজেই আপাতত আইনজ্ঞ আর সংবিধান বিশেষজ্ঞদের ধারণা এনাদের সদস্যপদ বাতিল হবেই। যদি তা হয়, তাহলে এনাদের একজনও কোনোভাবে এরপর কোনো আসন থেকে জিতে আসতে পারবেন না। তাহলে হ্যাঁ, এইখানেই প্রশ্ন, কোথায় খাপ খুলেছ সিরাজ? মমতা তার আইনজ্ঞদের কথা মতো চুপ করে বসে দেখছেন। প্রথমে তিনি এই ভয়টা জন্মাক, এই ভয়টার জন্ম হোক, সেটা চাইছিলেন। মানে আধেকো ঘুমে হঠাৎ চমকে চমকে উঠুন, মাথায় ঢুকুক যে না সংসদীয় এলাকাতে যেতে পারবেন না, না এমপি হিসেবে আবার জিতে আসতে পারবেন না, টিকিট পাবেন না, মানে কেরিয়ারের গোড়ায় গ্যামাক্সেন, সেই অবস্থাটা এসে গেছে। তাদের বেশিরভাগই বুঝতে পেরেছেন যে কেস কেলো, এবারে তারা ফিলার দিতে শুরু করেছেন। খেয়াল করে দেখুন, মমতা বা তৃণমূল কালীঘাট একজন এমপিকেও দল থেকে বহিষ্কার করেননি। এই দিনটার কথা মাথায় রেখেই তারা যোগাযোগ করা শুরু করেছেন, এবং 2-3 জনকে নিয়ে আপত্তি থাকলেও বাকিদের আবার কোলে বসিয়ে লাড্ডু খাওয়াতে দিদিমণির কোনো আপত্তি নেই। সে তৃণমূল সাধারণ কর্মীদের বিরাট আপত্তি থাকতে পারে, আবার সেই বললে চৌকাটে শুয়ে যাব না কি সব বলেছিল, হ্যাঁ হতে পারে, কিন্তু শুনবেন না উনি। যিনি সোমেন মিত্রকে দলে টেনে নিতে পারেন, তিনি সবাইকে ঠাঁই দিতে পারেন, সেটাই আমার ধারণা। মানে সাধারণ রাজনীতির হিসেবেই তো উনি ঠাঁই দেবেন। হ্যাঁ, যোগাযোগ ওনারা শুরু করেছেন, ফিলার ওনারা পাঠাচ্ছেন। হ্যাঁ, এক ধাক্কায় বাংলার রাজনীতি আবার নতুন একটা খেলা শুরু করতে পারে। আপাতত বসে দেখার, কোথাকার জল কোথায় গড়ায়। তবে এটুকু নিশ্চিত বলতে পারি যে তেনাদের বেশিরভাগই অনেক হয়েছে, একটু জায়গা দাও গো মাগো মন্দিরে বসি বলে গান চালিয়ে কালীঘাটে হাজির হবেন, অন্তত তার চেষ্টাটা চলছে। রাজনীতি রাজনীতি রাজনীতি, ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নমস্কার।